বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হবার আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ থাকার তাগিদ। ভোটের উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে চান সিইসি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় নাগরিক কমিটির। সাবেক সামরিক কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। যশোর জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশ ও দেশের জনগণ, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। দলের নেতাকর্মীদের অপরাধের সমালোচনার জবাব দেন তিনি। জানান, দলের অবস্থান থেকে সরে গিয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দৃষ্টান্ত একমাত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেন, যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার, তাই এখন ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করা জরুরি। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক পাওয়া উপলক্ষে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিগত দিনে সাংবাদিক মাহফুজুল্লাহ যা লিখেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষুর সামনে, তা একজন নিরপেক্ষ, সৎ ও যোগ্য মানুষের পক্ষেই সম্ভব ছিল বলে মনে করেন মাহফুজুল্লাহর শুভাকাঙ্ক্ষীরা। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটাও হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। সে তার চিন্তায়, চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। বন্ধুর সাথে শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের
বিরাট অবদান। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহর চেষ্টার কথা স্মরণ করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। এদিকে জাতীয়তাবাদী সিএনজি অটো রিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। কষ্টে আছে বা যারা দৈহিকভাবে যারা অসহায় আছে, অথবা যারা নারী সমাজ আছে, যারা বৃদ্ধ আছে, তাদেরকে যে আপনারা সেবা করছেন, এই তিনটি কাজ কিন্তু আপনারা একসঙ্গে। ছাত্র জনতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ হটানোর পর এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন এমন ভোট উৎসব আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কক্সবাজার কুতুবদিয়ায় তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে সাথে নিয়ে শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চান সিইসি। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় সংগঠনটির। নেতারা বলেন, বিপ্লব এখনও থেমে যায়নি। পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান। এদিকে সংগঠনটির সঙ্গে মতবিনিময়ে সাবেক সামরিক সদস্যরা বলেছেন, দেশ রক্ষায় ও ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে নাগরিক কমিটির পাশে থাকবেন তারা। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের আত্মপ্রকাশে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জানান, সশস্ত্র বাহিনীকে যারা বিতর্কিত করতে চায় তাদের মোকাবেলা করতে হবে। আমরা কি নাগরিক কমিটির সাথে যুক্ত হয়ে আমরা এই কাজটা কি করতে পারবো না? দেশের জন্য, দেশের জনগণের জন্য। আমরা তো সামরিক বাহিনীতে ছিলামই দেশের জন্য, দেশের জনগণের জন্য। তাহলে কি আমরা এই মূল মন্ত্র নিয়ে আগাইতে পারবো না? আমার সেনাবাহিনীকে, আমার নৌবাহিনীকে, আমার বিমান বাহিনীকে, আমার মিডিয়াকে, আমার শিক্ষকদেরকে, সাংবাদিকদেরকেও গত 3টা রেজিমের যেই কুলুষিত নির্বাচন, যে বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের অংশীদার করেছে, নেক্কারজনকভাবে তাদেরকে ব্যবহার করেছে। চলতি মাসেই আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। বুলেট বিপ্লবকে যেভাবে অতিক্রম করেছে, তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখার প্রত্যাশা জাতীয় নাগরিক কমিটির নেতাদের। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। তারা বলেন, পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার। আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে
হয় এক একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। প্রত্যেকের নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মসূচি শুরু করার আহ্বানও জানান সার্জিস আলম। আর ঘরে বসে থাকার আর সময় নাই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জামাত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি জামাত কর্মী সমর্থককে জেলে নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে জামাত ইসলামীর এক গণজামায়াতে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা রয়ে গেছে এটিএম আজহারের উপরে। জামাতের আমির বলেন, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার। ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এক এক করে ১০ জনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, ৬টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা খুব মহৎ কাজ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। আগে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, নইলে জনগণ সহ্য করবে না। প্রতিটা কমিশনকে দায়িত্ব নিয়ে দ্রুত সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান সাইফুল হক। দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সড়ক অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। ২ ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজট দেখা দেয়। জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গালমান শফি রিপোর্ট। চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে পল্টন, সচিবালয় সহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যখন তোমরা এসে রাস্তার উপরে দখল করবা, এটা তো ঠিক হলো। এই রাস্তা তোমরা কেন দখল করবা? তোমাদের এইখানে জনদখল করছে। পরে পুলিশ কর্মকর্তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য অবরোধকারীদের অনুরোধ করেন। তাতে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি, আমরা বলছি ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ থেকে এখন বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা চলে যান। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে দেয়। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার খান যেটা আছে জলকামান, এই জলকামানের পানি আমরা এর কিছুক্ষণ পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দিনে বন্ধ আর রাতে সামান্য গতিতে চলছে শিল্প কলকারখানা। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ কারখানার একই দশা। গ্যাস সংকটে কিছু খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে, প্রবৃদ্ধিও নিম্নমুখী। বন্ধ হওয়ার পথে আরও ৩০০ কারখানা। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বৃদ্ধির আভাস দিলেন উদ্যোক্তারা। আশঙ্কা করছেন, দ্রুত সময় সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়েও।
এখন বাজে দিনের 3:30। দিনের এই সময়ে গার্মেন্টসটির এই সেকশনে কোলাহলে মুখর থাকার কথা থাকলেও গ্যাসের চাপ না থাকার কারণে ইঞ্জিন প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বসে আছেন এখানকার ওয়ার্কাররা। গ্যাসের সরবরাহ ঠিক না থাকায় মেশিনের মধ্যেই আটকে আছে শত কোটি টাকার পণ্য। রাজধানীর অদূরে অবস্থিত A1 পোলার গার্মেন্টসের নিটিং শাখার মতো এমন চিত্র বেশিরভাগ শিল্প কারখানায়। এই সময় প্রচুর কাজের চাপে থাকতাম, কিন্তু গ্যাসজনিত সমস্যাজনিত কারণে আমাদের ওয়ার্কার সবাই এখন বসে আছে, মেশিন চালাতে পারতেছি না। দিনের বেলায় অনেকটা একদমই থাকে না গ্যাস, রাতের বেলায় অল্প আসে, যার কারণে তাও সব মেশিন চালাতে অসম্ভব, সম্ভব হয় না। কারখানা মালিকরা বলছেন গ্যাস সরবরাহ কোম্পানির সাথে 15 PCI গ্যাসের চাপের চুক্তি থাকলেও এটি নেমে এসেছে শূন্যের কোঠায়, যার খেসারত হিসেবে বিদেশি ক্রেতাদের সাথে মনোমালিন্য দেখা দিচ্ছে। গভর্নমেন্টের কাছ থেকে 15 PSI এর গ্যাস লাইন গ্যাস পাওয়ার কথা আমাদের, ওই অনুযায়ী আমাদের প্রতি মাসে আমরা এখান থেকে গ্যাস বিল দিতে 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্যাস পাইতেছি 1 PSI, কিছু কিছু সময় 1 PSI এর নিচে। শুধুমাত্র গ্যাসের কারণেই এর বড় ধরনের আমাদের একটা ধস নেমে আসছে, আমরা ঠিকমতো এক্সপোর্ট করতে পারতেছি না। এর কনসিকুয়েন্সলি যে সমস্যাটা হচ্ছে, বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারতেছি না। একে যদি আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচের কারণে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হচ্ছে এবং শিল্পে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে যদি গ্যাসের যদি চাপ, যেটা PSI, এটা যদি কমে যায়, তাহলে তো আপনার গ্যাস সরবরাহটাই ওই পরিমাপের ক্ষেত্রেও একটা ত্রুটি দেখা যাবে, তাতে করে কিন্তু আপনার কস্ট আরও বেড়ে যাবে। জ্বালানি সংকটে শিল্প খাতে ক্রমাগত প্রবৃদ্ধি কমছেই, এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি গ্যাস নির্ভর বিভিন্ন খাতে উৎপাদন কমেছে 25 থেকে 50%। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরও বেশ কিছু কারখানাও। এ অবস্থায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি শিল্প মালিকদের। আমদানি করলে সেখানে একটা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকে, সেই উদ্দেশ্যেই মূলত উৎপাদন না করে আমদানিতেই নির্ভরশীল হয়ে পড়েছিল আগের সরকার। তো আমরা মনে করি যে এখন আমদানি করে হলেও অন্তত যে সংকটটা বর্তমানে রয়েছে, এই সংকটটা যেন সমাধান করা হয়। তিতাসের বিতরণ এলাকায় বর্তমানে গ্যাসের দৈনিক প্রায় 2500 মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহের বড় ঘাটতির কারণেই সংকট দেখা দিচ্ছে। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বইমেলায় উপচে পড়া ভিড়ে সন্ধ্যার বৃষ্টিতে সাময়িক ছন্দপতন, থেমে থেমে বেচাকেনা আর কাদা পানির বিড়ম্বনা। মুজিবুর রহমানের ক্যামেরায় শনিবারের বৃষ্টি বিঘ্নিত বইমেলার চিত্র নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বইমেলার শেষ শনিবার, সরকারি ছুটির দিন থাকায় বিকেলের মেলায় নামে পাঠক দর্শনার্থীর ঢল। পাঠকের থেকে মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি। অনেকের এমন ধারণা থাকলেও তালিকা বানিয়ে বই কিনতে আসা পাঠকের সংখ্যাও কম নয়। আমরা বুক লিস্ট করে আনছি যে কি কোনগুলা কিনতে হবে, যেহেতু বইমেলা ফেব্রুয়ারিতে হয়, এটা একটা আলাদা আকর্ষণ থাকে যে বই দেখতে আসবো। একটা অন্য টাইমে তো যাওয়া হয় না, আমরা টাইম বের করতে পারি না। আমরা শুধু ঘুরতে এসো না, শুধু নাস্তা খাওয়ার জন্য এসো না, তোমরা অন্তপক্ষে সঙ্গে যাওয়ার সময় একটি একটি করে বই নিয়ে যাও। তাতে করে অন্তপক্ষে আমাদের বিশেষ করে বই মেলা শুধু না, আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে এবং আমাদের কবিরা বা লেখকরা তারাও অন্তপক্ষে অনুপ্রাণিত হবে। সন্ধ্যার বৃষ্টি খানিকটা বাদ সাধে মেলার চিরচেনা ছন্দে। এ সময় পাঠকের আশ্রয় হয় বইয়ের দোকানগুলোতে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে কিছুক্ষণ। কাদা জমেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও একটা অনুভূতির জায়গা। আমরা বাঙালি, আর কাদামাটির ঘ্রাণ, এটা কিন্তু আজকে বছরের প্রথম বৃষ্টি। আমরা অ্যাকচুয়ালি বই পড়তে পছন্দ করি, এজন্য দাঁড়াইছিলাম যে কখন বৃষ্টিটা থামবে, আমরা বই কিনবো। রেডি হয়ে এসেছিলাম যে কিছু পিকচার তুলবো ভালো, কিন্তু আসলে বৃষ্টির কারণে অনেক প্যারা হয়ে গেছে। পাঠক তো আসলে আজকের দিনটাই আমরা খুব আশা করেছিলাম যে ভালো সেল হবে, কিন্তু আজকের বৃষ্টিটা অনেক ক্ষতি হয়েছে প্রকাশকদের। নতুন বইয়ের মধ্যে কবি, উপন্যাসিক ও স্থপতি হাসনাইন মঞ্জুর মুর্শেদের গল্প সংকলন ফিসফিসানি প্রকাশিত হয়েছে। যে নামটি দেওয়া হয়েছে ফিসফিসানি, আমরা যে কথা বলার যে স্বাধীনতা পাইনি এতদিন, আমরা
এই স্বাধীনতা যে পায়নি এটাকে কেন্দ্র করে এই ফিসফিসানি বইটার লেখা আর কি। গল্পগুলো ভিন্ন স্বাদের, প্রেমের গল্প, প্রত্যাখ্যানের গল্প, অবহেলার গল্প, তার সাথে সাথে এই 24-এর যে অভ্যুত্থান, যে গণ আন্দোলন, এটা নিয়েও একটা গল্প আছে। পাঠকদের ভালোবাসার টানে লেখকদের উপস্থিতি ছিল বইয়ের দোকানগুলোতে। আমার এবারকার বইমেলায় দুটো বই এসেছে, একটি হচ্ছে রাজনীতি ও কূটনীতি অভিধান, যে বইটি সাধারণত রাজনীতি এবং কূটনীতির যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো এই বইতে তুলে ধরা হয়েছে। আর আরেকটি বই হচ্ছে ফিলিস্তিন সংকট ও বিশ্ব রাজনীতি। আমার হচ্ছে আক্ষেপ, একটা গল্পগ্রন্থ, এটা আমার 6ষ্ঠ বই আক্ষেপ। এটাতে হচ্ছে 14টি ছোট গল্প আছে। ক্ষণিকের বৃষ্টিতে কাদা জমেছে বইমেলার চত্বরে, বিড়ম্বনায় পড়তে হচ্ছে পাঠক দর্শনার্থীদের। তবে বইমেলা কিন্তু থমকে যায়নি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয় বলেছেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হবার আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ থাকার তাগিদ। ভোটের উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে চান সিইসি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় নাগরিক কমিটির। সাবেক সামরিক কর্মকর্তাদেরকে ভোটের রাজনীতিতে আসার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ দিল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।